হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। তো দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমস 2021-এর জন্য যে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি উইনার বুক থেকে আমরা প্র্যাকটিস সেট শুরু করেছিলাম, সেই প্র্যাকটিস সেটে 25 প্র্যাকটিস সেট ছিল। আর এই 25 প্র্যাকটিস সেটের মধ্যে আজকে আমরা আলোচনা করব 23 নাম্বার প্র্যাকটিস সেট। আর মাত্র কিন্তু দুটো প্র্যাকটিস সেট রয়েছে, আর দুটো প্র্যাকটিস সেট করলে পুরো প্র্যাকটিস সেট কিন্তু এখান থেকে কভার হয়ে যাচ্ছে। আর তোমরা তো জানো যে শামীম সরকার ও সুতপা কর ম্যামের ওখান থেকে কিন্তু 20 প্র্যাকটিস সেট অলরেডি করা হয়ে গেছে। তোমরা ওই 20 প্র্যাকটিস সেট এবং এখানকার 25 প্র্যাকটিস সেট যদি তোমরা দেখো, তাহলে কিন্তু আশা করি এখান থেকেই তোমাদের অনেক কোশ্চেনই কিন্তু কমন পড়ে যাবে। তো দেখো এখানে আরও 22 প্র্যাকটিস সেট কিন্তু আগে করা হয়ে গেছে, তোমরা ওগুলো দেখে নিতে পারো যারা দেখোনি। তো চলো শুরু করি আজকের সেশনটি, দেখি কী কোশ্চেন রয়েছে। প্রথম কোশ্চেন দেখো, নিচের কোন রাজ্যে রোসা পাওয়ার প্ল্যান্ট অবস্থিত? এই রোসা পাওয়ার প্ল্যান্ট অবস্থিত কোথায়? এখানে কিন্তু রাইট অ্যান্সার যেটা হবে অপশন এ কিন্তু হচ্ছে এখানে রাইট অ্যান্সার, উত্তরপ্রদেশ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো এই রোসা তাপবিদ্যুৎ কেন্দ্রটি উত্তরপ্রদেশের কোথায় রয়েছে? শাহজাহানপুরে কিন্তু অবস্থিত হচ্ছে, এই উত্তরপ্রদেশের শাহজাহানপুরে এই রোসা তোমার পাওয়ার প্ল্যান্টটি। আর দেখো এটি একটি কিন্তু কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, আর এর উৎপাদন ক্ষমতা কত রয়েছে? এর উৎপাদন ক্ষমতা কিন্তু রয়েছে 1200 মেগাওয়াট। তো আরও কিছু আমরা এখান থেকে দেখে নেব, যেগুলো হচ্ছে সবগুলোই কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশের। সেগুলো হচ্ছে কি কি? হরদুয়ারগঞ্জ, তারপরে হচ্ছে রিহান্দ, তারপরে কিন্তু হচ্ছে গোরক্ষপুর, তারপরে কানপুরে একটা রয়েছে, তারপরে কিন্তু হচ্ছে আজমগড়। এগুলো কিন্তু সব হচ্ছে তোমাদের এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। তারপরে আরও কিছু দেখব, যেগুলো হচ্ছে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে উত্তরপ্রদেশে। সেগুলো কি কি? আউড়িয়া এবং দাদরি। এগুলো কিন্তু সব হচ্ছে কি খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস ভিত্তিক উত্তরপ্রদেশের তোমার তাপবিদ্যুৎ কেন্দ্র। তো এটা মনে রাখবে এখান থেকে। চলো দেখে নিই পরবর্তী কোশ্চেন। দেখো পরবর্তী কোশ্চেনই রয়েছে যে নিচের কোন দ্বীপে নাম হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ? তা কোন দ্বীপের নাম হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ? তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার যেটা হবে অপশন এ, অর্থাৎ রস দ্বীপ হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2018 সালে 30শে ডিসেম্বর, 2018 সালের 30শে ডিসেম্বর এই দ্বীপের নতুন নাম রাখেন কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ। তো ভারতের স্বাধীনতা সংগ্রামের শীর্ষ নেতা এই সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা নিদর্শন স্বরূপ কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নাম রাখা হয়েছে এই নেতাজি সুভাষচন্দ্র দ্বীপ। কিন্তু এর সঙ্গে সঙ্গে আরও দুটো দ্বীপের নাম কিন্তু পরিবর্তন করা হয়েছে। সেগুলো হচ্ছে কি কি? এক হচ্ছে নীলদ্বীপ, আর একটা হচ্ছে হ্যাভলক দ্বীপ। অপশন বিতে যেটা রয়েছে এবং অপশন সিতে যেটা রয়েছে, এই দুটো দ্বীপের নামও কিন্তু পরিবর্তন করা হয়েছে। তো এই নীল দ্বীপের নাম রাখা হয়েছে কি? শহীদ দ্বীপ। এবং এই অপশন সিতে যেটা রয়েছে হ্যাভলক দ্বীপ, এই হ্যাভলক দ্বীপের নাম কিন্তু পরিবর্তন করে কি রাখা হয়েছে? সেটা নাম রাখা হয়েছে স্বরাজ দ্বীপ। এটা তোমরা এখান থেকে মনে রাখবে। তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নেই। দেখো পরবর্তী কোশ্চেনই রয়েছে যে তুঙ্গভদ্রা পরিকল্পনা কোন কোন রাজ্যের যৌথ প্রচেষ্টায় রূপায়িত হয়েছে? এখানে দুটো রাজ্যের যৌথ প্রচেষ্টায় এই তুঙ্গভদ্রা পরিকল্পনা হয়েছিল রূপায়িত। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার যেটা হবে অপশন বি কিন্তু হচ্ছে এখানে রাইট অ্যান্সার, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের যৌথ প্রচেষ্টায় এই তুঙ্গভদ্রা পরিকল্পনা রূপায়িত হয়েছে। আর এই দক্ষিণ ভারতের কর্ণাটকের বেল্লারি জেলায় কৃষ্ণার উপনদী তুঙ্গভদ্রার উপর কিন্তু বাদ দিয়ে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তাহলে এটা কোন নদীর উপর রয়েছে? এটা রয়েছে কৃষ্ণার উপনদী তুঙ্গভদ্রার উপর। তাহলে এখান থেকে তোমরা জানতে পারলে যে এই তুঙ্গভদ্রা কিন্তু হচ্ছে কৃষ্ণার একটি উপনদী। আর এই পরিকল্পনায় 2441 মিটার দীর্ঘ এবং 500 মিটার উঁচু কিন্তু স্টেট গ্র্যাভিটি ম্যাশরনি বাঁধ কিন্তু নির্মাণ করা হয়েছে। পরবর্তী কোশ্চেনে যাব। দেখো রয়েছে যে দি ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট ফ্যাক্টরি কোথায় রয়েছে? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ কলকাতায় কিন্তু এটি রয়েছে। তো এই দি ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট ফ্যাক্টরি এটা কিন্তু কলকাতার যাদবপুরে অবস্থিত। আর এখানে আঁকার যন্ত্রপাতি, এছাড়া হচ্ছে অফিসের সরঞ্জাম, তারপর হচ্ছে জমি জরিপের যন্ত্রপাতি, তাছাড়া হচ্ছে মাইক্রোস্কোপ, রক্তচাপ মাপার যন্ত্র কিন্তু এই তোমার স্থানেই তৈরি করা হয়। অর্থাৎ দি ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট ফ্যাক্টরি যেটা রয়েছে তোমার যাদবপুরে, সেখানে কিন্তু এগুলো তৈরি করা হয়। পরবর্তী কোশ্চেন যে মোয়ার জলবিদ্যুৎ কেন্দ্রটা, এই মোয়ার জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় রয়েছে? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, অর্থাৎ তামিলনাড়ু হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। তো এই মোয়ার জলবিদ্যুৎ কেন্দ্রটি তামিলনাড়ুর নীলগিরিতে অবস্থিত। আর এর উৎপাদন ক্ষমতা হচ্ছে 36 মেগাওয়াট। আর এর উচ্চতা কত? এর উচ্চতা কিন্তু হচ্ছে 609 মিটার রয়েছে এর উচ্চতা। আর এখানেই কিন্তু মেত্তুর জলবিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে, যেটি কাবেরী নদীর উপর গড়ে উঠেছে। এটাও তোমরা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, সর্বাধিক ভুট্টা উৎপাদন হয় কোন রাজ্যে? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, অর্থাৎ কর্ণাটকে কিন্তু সর্বাধিক ভুট্টা উৎপাদন হয়ে থাকে। তো ভুট্টা উৎপাদনে প্রথম রাজ্য হলো কর্ণাটক। আর এখানে 3.73 মিলিয়ন টন কিন্তু ভুট্টা উৎপাদন হয়ে থাকে।
আর দ্বিতীয় স্থানে রয়েছে অপশন বিতে যেটা রয়েছে মধ্যপ্রদেশ, এটা কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে এখানে। আর দেখো অপশন এতে যেটা রয়েছে বিহার, এই বিহার কিন্তু তৃতীয় স্থানে রয়েছে, এখানে 3.02 মিলিয়ন টন কিন্তু ভুট্টা উৎপাদন হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, মাহি নদীর উৎসস্থল। এই মাহি নদীর উৎসস্থল কোথায়? এখানে সঠিক অ্যান্সার হবে কিন্তু আমাদের অপশন বি, অর্থাৎ বিন্ধ্য কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো এই মাহি নদী মধ্যপ্রদেশের বিন্ধ্য পর্বতের 500 মিটার উচ্চতা থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে। আর এটি একটি পশ্চিম বাহিনী নদী, এটা মনে রাখবে, এটা কিন্তু পশ্চিম বাহিনী নদী। আর এর প্রধান উপনদীগুলি কী কী রয়েছে? সোম, আংস এবং পানাম, এগুলো কিন্তু সব হচ্ছে এই মাহি নদীর প্রধান উপনদী। তাহলে কি কি? এক হচ্ছে সোম, একটা হচ্ছে আংস, একটা পানাম, এগুলো হচ্ছে মাহি নদীর উপনদী, এগুলো মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, 2011 জনগণনা অনুসারে সবথেকে বেশি দশকীয় বৃদ্ধির হার, অর্থাৎ এক দশকে বৃদ্ধির হার সর্বাধিক রয়েছে কোন রাজ্যে 2011 হিসাবে? কিন্তু এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, অর্থাৎ মেঘালয় কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো এই যে প্রদত্ত বিকল্পগুলো দেওয়া রয়েছে অপশনগুলো, সেখানকার মধ্যে কিন্তু 2011 জনগণনা অনুযায়ী কিন্তু তোমার মেঘালয় রাজ্যে তোমার জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক রয়েছে তোমার 27.82%। এরপরে রয়েছে বিহার তোমার 25.07%। এরপরে রয়েছে উত্তরপ্রদেশ 20.09%। এরপরে রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ। তো এই যে পশ্চিমবঙ্গ যে রয়েছে এই অপশনগুলোর মধ্যে কিন্তু সর্বশেষে রয়েছে এই পশ্চিমবঙ্গে কত রয়েছে এক দশকে বৃদ্ধির হার, সেখানে কিন্তু হচ্ছে তোমার 13.93% কিন্তু রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে নিম্নের কোন জলাধার সেচ কাজের জন্য ব্যবহৃত হয় না, অর্থাৎ সেচ কাজে ব্যবহৃত হয় না কোন জলাধারটি? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ শিবসমুদ্রম জলপ্রপাত, এটি কিন্তু সেচ কাজের জন্য ব্যবহার হয় না। আর বাকি যে অপশনগুলো রয়েছে ভবানী সাগর, কৃষ্ণরাজা সাগর, তারপরে কি রয়েছে তোমার ভাকরা নাঙ্গল, এটা সবগুলোই কিন্তু হচ্ছে কি এই জলাধারগুলো কিন্তু জলসেচের কাজে ব্যবহৃত হয়ে থাকে। তো দেখো এই যে শিবসমুদ্রম জলাধার, এটি জলবিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। আর এটি রয়েছে কোথায়? এটি কিন্তু কর্ণাটকের কাবেরী নদীর উপর রয়েছে। পরবর্তী কোশ্চেন, নিম্নের কোনটির সর্বোচ্চ শৃঙ্গ নকরেক? তো এটা সবাই মোটামুটি জানো আশা করি যে নকরেক কার সর্বোচ্চ শৃঙ্গ? এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি অপশন বি, অর্থাৎ গারো হিলের কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরেক। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নকরেক। তো এই মেঘালয়ের গারো খাসি পর্বতশ্রেণীর একটি অংশ হচ্ছে গারো, আর এর সর্বোচ্চ শৃঙ্গ এটি। আর এই যে সর্বোচ্চ শৃঙ্গ নকরেক, এর উচ্চতা কত? 1412 মিটার কিন্তু হচ্ছে এর উচ্চতা। তোমার সিজু নামক কিন্তু গুহা রয়েছে, এটাও লক্ষ্য করা যায় এখানে, এটা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে ধওলাধর, পীরপাঞ্জল, তারপর হচ্ছে নাকটিব্বা, এগুলি হিমালয়ের কোন শ্রেণীর মধ্যে অবস্থিত? হিমালয়ের কোন শ্রেণীতে রয়েছে এটি? রাইট অ্যান্সার কোনটি হবে? অপশন বি, অর্থাৎ নিম্ন হিমালয়ে কিন্তু এটি রয়েছে। তো দেখো পীরপাঞ্জল, ধওলাধর, তারপরে হচ্ছে কি পীরপাঞ্জল, ধওলাধর, আরেকটা হচ্ছে নাকটিব্বা, তারপরে মুসৌরি, এগুলো সব কিন্তু হচ্ছে নিম্ন হিমালয় বা হিমালয়ের অন্তর্গত পর্বতশ্রেণী। আর দ্বিতীয়বার যখন ভূ আলোড়ন হয় তখন কিন্তু 2.5 থেকে 3 কোটি বছর আগে, অর্থাৎ এইখানে যখন দ্বিতীয়বার হচ্ছে তোমার ভূ আলোড়ন হয় তখন কিন্তু হিমালয় বা নিম্ন হিমালয়ের উৎপত্তি হয়। আর এখানে কুলু, তারপর হচ্ছে কাংড়া, কাশ্মীর উপত্যকা এখানে দেখা যায়, অর্থাৎ এই উপত্যকাগুলো কুলু উপত্যকা, তারপর হচ্ছে কাংড়া উপত্যকা, তারপর হচ্ছে কাশ্মীর উপত্যকা, এগুলো কিন্তু সবই নিম্ন হিমালয়ে লক্ষ্য করা যায়, এটাও মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে কর্ণাটক মালভূমির মধ্য দিয়ে প্রবাহিত নদী। কর্ণাটক মালভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী? এখানে কিন্তু সঠিক অ্যান্সার যেটা হবে অপশন সি, অর্থাৎ কৃষ্ণা ও তুঙ্গভদ্রা কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো এই কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদী কর্ণাটক মালভূমির উত্তর অংশ দিয়ে প্রবাহিত হয়েছে। আর এই উচ্চতার নিরিখে কর্ণাটক মালভূমি কিন্তু দুটি অংশে বিভক্ত, এটা মনে রাখবে। কি কি? একটা হচ্ছে উত্তরের অংশ আর একটা হচ্ছে মহীশূর মালভূমি। তো এই মহীশূর মালভূমি এবং উত্তরের অংশ এই দুটো ভাগ কিন্তু করা হয়েছে কিসের ভিত্তিতে? এখানকার উচ্চতার নিরিখে। পরবর্তী কোশ্চেন দেখো ভারতের প্রথম সমুদ্র তরঙ্গ শক্তি কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের প্রথম সমুদ্র তরঙ্গ শক্তি কেন্দ্র কোথায় রয়েছে? এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, অর্থাৎ তিরুবনন্তপুরম কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো ভারতের প্রথম সমুদ্র তরঙ্গ শক্তি কেন্দ্র কেরালার তিরুবনন্তপুরমে ভিজিনগামে কিন্তু অবস্থিত। আর এটি 1991 সালে স্থাপিত হয়েছে, এটা মনে রাখবে, 1991 সালে এটি স্থাপিত হয়েছে। পরবর্তী কোশ্চেন বলা রয়েছে যে মাতাটিল্লা বহুমুখী নদী পরিকল্পনাটি নিম্নের কোন নদীর উপর গড়ে উঠেছে? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ বেতোয়া হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো এই মাতাটিল্লা বহুমুখী নদী পরিকল্পনায় উত্তরপ্রদেশের বেতোয়া নদীর উপর মাতাটিল্লা বাঁধ নির্মাণ করা হয়েছে। আর এই বাঁধের উচ্চতা কত? 35 মিটার কিন্তু রয়েছে এর উচ্চতা। আর আয়তন রয়েছে হচ্ছে 20 বর্গ কিমি এবং জলধারণ ক্ষমতা কত এর? জলধারণ ক্ষমতা হচ্ছে 1132 মিলিয়ন তোমার কিউবিক মিটার। পরবর্তী কোশ্চেন যে 1864 সালে কুলটিতে নিচের কোন লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছিল? তো দেখো কুলটিতে গড়ে উঠেছিল কত সালে? 1864 সালে।
কোন লৌহ ইস্পাত শিল্প? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ অর্থাৎ বেঙ্গল আয়রন ওয়ার্কস হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো দেখো 1864 সালে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার কুলটিতে বেঙ্গল আয়রন ওয়ার্কস কোম্পানি স্থাপিত হয়েছিল। 1972 সালে ভারত সরকার এই বার্নপুর এবং কুলটি কারখানা দুটির পরিচালনার ভার কিন্তু গ্রহণ করে। তো ভারত সরকার এর ভার গ্রহণ করে কত সালে? এই বার্নপুর এবং কুলটি কারখানার, সেখানে কিন্তু 1972 সালে, এটা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, নিম্নের কোন রাজ্যে সর্বাধিক লিচু উৎপাদন হয়? সর্বাধিক লিচু উৎপাদন হয় কোন রাজ্যে? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি অর্থাৎ বিহার হয়ে যাবে রাইট অ্যান্সার। তো দেখো ভারতের মোট লিচু উৎপাদনের 74% বিহারে হয়, আর এরপর রয়েছে যথাক্রমে পশ্চিমবঙ্গ, তারপরে রয়েছে কিন্তু ত্রিপুরা, তারপরে অসম। পরবর্তী কোশ্চেন দেখে নেই। দেখো তেলেগু গঙ্গা পরিকল্পনা দ্বারা নিচের কোন শহরে পানীয় জলের সমস্যার সমাধান করা হয়েছে? তো এই তেলেগু গঙ্গা পরিকল্পনা দ্বারা কোন শহরে পানীয় জলের সমস্যা সমাধান করা হয়েছে? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি অর্থাৎ চেন্নাই হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো এই তেলেগু গঙ্গা পরিকল্পনার দ্বারা এই তামিলনাড়ুর চেন্নাই শহরে পানীয় জলের সমস্যা সমাধান করা হয়েছে। আর 1980 সালে তৎকালীন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন.টি. রামরাও এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.জি. রামচন্দ্রন দ্বারা কিন্তু এই তেলেগু গঙ্গা পরিকল্পনার যৌথ জল সরবরাহ প্রকল্প চালু করা হয়েছে। আর দেখো শ্রী সাইলেম জলাধার থেকে জল কি করা হয়েছিল? এই ইন্টারলিঙ্কড খালের মাধ্যমে কিন্তু চেন্নাইয়ে নিয়ে আসা হয়েছিল। তাহলে কোন খালের মাধ্যমে? তা দেখো শ্রী সাইলেম জলাধার যে রয়েছে সেখান থেকেই কিন্তু ইন্টারলিঙ্কড খালের মাধ্যমে এই চেন্নাইয়ে নিয়ে আসা হয়েছিল জল, এটাও মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, দেখো আদিনা হরিণ পার্ক কোথায় অবস্থিত? এই আদিনা হরিণ পার্ক যেটা রয়েছে এটা কোথায় রয়েছে? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ মালদায় রয়েছে। তো দেখো পশ্চিমবঙ্গের মালদা জেলা, মালদা শহর থেকে মোটামুটি 21 কিমি দূরে এই আদিনা হরিণ পার্কটি রয়েছে। তো এটি কি করে? এটি চিতল অথবা তোমার দাগযুক্ত হরিণ যেটা রয়েছে, যেটাকে বলা হয় স্পটেড ডিয়ার, সেটি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখানে দেখা যায় কিন্তু এগুলো। আর এখানে আরও একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে নীলগাই কিন্তু এখানে লক্ষ্য করা যায়, এটা ভালো করে মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে নিচের কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা সব থেকে কম রয়েছে? পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে কম রয়েছে কোন রাজ্যের সঙ্গে? এখানে কিন্তু সঠিক অ্যান্সার যেটা হচ্ছে সেটা অপশন ডি অর্থাৎ সিকিম হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো পশ্চিমবঙ্গের সবচেয়ে কম রাজ্য সীমানা রয়েছে সিকিমের সঙ্গে, মাত্র 60 কিমি রয়েছে কিন্তু সিকিমের সঙ্গে, অর্থাৎ সিকিম রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা কিন্তু সবচেয়ে কম, এটা মনে রাখবে, মাত্র 60 কিমি। ঝাড়খণ্ডের সঙ্গে অপশন সিতে যেটা রয়েছে সেখানে কিন্তু সর্বাধিক তোমার রাজ্য সীমানা স্পর্শ করে রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে, অর্থাৎ এই ঝাড়খণ্ড কিন্তু সর্বাধিক সীমানা স্পর্শ করেছে, 500 কিমি সীমানা স্পর্শ করে রয়েছে। এবার যদি আমরা দেশের দিক থেকে দেখি তাহলে কিন্তু বাংলাদেশের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে বেশি রয়েছে আন্তর্জাতিক যে দেশগুলো রয়েছে তার মধ্যে। তো বাংলাদেশের সঙ্গে সীমানা সবচেয়ে বেশি, আর সবচেয়ে কম কিন্তু রয়েছে নেপালের সঙ্গে, এটা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে তোমার কঙ্কালীতলা তীর্থস্থানটি নিচের কোন জেলায় অবস্থিত? তো এই কঙ্কালীতলা তীর্থস্থানটি কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি অর্থাৎ বীরভূম জেলায় কিন্তু রয়েছে। তো পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরের শ্রীনিকেতনে কিন্তু এই কঙ্কালীতলা মন্দিরটি অবস্থিত, আর এটি কোপাই নদীর তীরে গড়ে উঠেছে, এটাও মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো পশ্চিমবঙ্গের কোন ধরনের অরণ্য সর্বাধিক দেখা যায়? কোন অরণ্য সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যায়? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ অর্থাৎ ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য কিন্তু এখানে সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। তো এখানে যেটা মনে রাখবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের এই ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য সর্বাধিক তো লক্ষ্য করা যায়। এখানে কত হেক্টর জমি রয়েছে? এখানে হচ্ছে 0.45 মিলিয়ন হেক্টর কিন্তু রয়েছে জমি। এই জমিটা কিন্তু এই পশ্চিমবঙ্গের ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য দ্বারা আবৃত রয়েছে। এবার মালভূমি অঞ্চলে কম বৃষ্টিপাত এবং রুক্ষ পরিবেশ এছাড়া ল্যাটেরাইট মাটি এই অরণ্যে জন্মাবার পক্ষে কিন্তু উপযুক্ত, অর্থাৎ এই যে অরণ্যটা লক্ষ্য করা যায় এই অরণ্যটা কোথায় লক্ষ্য করা যায়? মালভূমি অঞ্চলে কম বৃষ্টিপাত, রুক্ষ পরিবেশ এছাড়া ল্যাটেরাইট মাটি যেখানে দেখা যায় সেখানে কিন্তু এই অরণ্যটা রয়েছে। আর কোন কোন উদ্ভিদ জন্মায় এখানে? এখানে কিন্তু শাল, শিমুল, পলাশ, অর্জুন, মহুয়া, জারুল এই প্রভৃতি উদ্ভিদ কিন্তু এখানে এই ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্যে দেখা যায়। পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় ফসফেট শিলা পাওয়া যায়? তো এই ফসফেট শিলা কোন জেলায় পাওয়া যায় পশ্চিমবঙ্গের মধ্যে? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি পুরুলিয়া হয়ে যাবে রাইট অ্যান্সার। তো পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় বেলদি, তারপরে হচ্ছে চিরুগোড়া এবং হচ্ছে কুটনি এই অঞ্চলগুলোতে কিন্তু ফসফেট শিলা পাওয়া যায়। আর ফসফরাস সার তৈরিতে এই ফসফেট শিলা তো ব্যবহার করা হয়, এটা তোমরা জানো। তো এই ফসফেট শিলা এই যে আমাদের মালভূমি অঞ্চল পুরুলিয়া রয়েছে সেখানেই কিন্তু দেখা যায়। পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের সর্বপ্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটি হলো?
তো এখানে রাইট অ্যান্সার হবে আমাদের অপশন বি অর্থাৎ সিদ্রাপং। এটা সবাই জানো, এই সিদ্রাপং হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বপ্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। এটি শুধু পশ্চিমবঙ্গ নয়, এটি কিন্তু ভারতেরও প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। এটি কত সালে গঠিত হয়? এটি কিন্তু 1897 সালে 1897 সালে এটি গড়ে ওঠে। এর উৎপাদন ক্ষমতা কত? এর উৎপাদন ক্ষমতা কিন্তু হচ্ছে 200 কিলোওয়াট। তো দেখো উৎপাদন ক্ষমতার নিরিখে মেজিয়া হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গলের অর্থাৎ পশ্চিমবঙ্গের কিন্তু বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র, এটা মনে রাখবে। তো তাপবিদ্যুৎ কেন্দ্রের দিক থেকে যদি ধরি তাহলে কিন্তু উৎপাদন ক্ষমতার নিরিখে এই মেজিয়া হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র, এটা মনে রাখবে। আর দেখো সুন্দরবনের গোসাবা এবং কালিম্পংয়ের কোথায়? লেলেগাঁওয়ে কিন্তু জৈব গ্যাস প্রকল্প রয়েছে, এটা মনে রাখবে। তাহলে সুন্দরবনের গোসাবা এবং কালিম্পংয়ের লেলেগাঁও এই দুটো অঞ্চলে কিন্তু জৈব গ্যাস প্রকল্প রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে নিচের কোন জেলায় সর্বাধিক তামাক চাষ হয়? তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি অপশন সি কিন্তু হচ্ছে এখানে রাইট অ্যান্সার, কোচবিহার হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো পশ্চিমবঙ্গের তামাক উৎপাদনে প্রথম স্থানে রয়েছে কিন্তু কোচবিহার, এখানে 22.4%, 22.4 হাজার টন কিন্তু এখানে তোমার তামাক উৎপাদন হয়ে থাকে। আর দ্বিতীয় স্থানে রয়েছে মালদা, এই অপশনগুলোর ভিত্তিতে মালদাতে দ্বিতীয়, সেখানে 0.1 হাজার টন, 0.1 হাজার টন কিন্তু এই তামাক উৎপাদন হয়ে থাকে। পরবর্তী কোশ্চেনে যাই, দেখো নিচের কোনটি অধাতব খনিজ? অধাতব খনিজ বলেছে, তো এখানে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আমাদের অপশন সি অর্থাৎ জিপসাম হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এই জিপসাম হচ্ছে একটি অধাতব খনিজ। তো এখানে অধাতব খনিজ জিপসাম, চুনাপাথর, নাইট্রেট, পটাশ, ডলোমাইট, অভ্র প্রভৃতি হলো কিন্তু অধাতব খনিজ। এগুলোতে কি ধাতু পাওয়া যায় না, তার জন্য এগুলোকে কি বলা হয়? অধাতব খনিজ। এছাড়া দেখো কয়লা, পেট্রোলিয়াম এগুলো কিন্তু হচ্ছে অধাতব খনিজ। তাহলে এগুলো বাদ দিয়েও কয়লা, পেট্রোলিয়াম যেগুলো রয়েছে এগুলো কিন্তু হচ্ছে অধাতব খনিজ, এটা তোমরা মনে রাখবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।